25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। বিদায় দিতে এয়ারপোর্টে ভিড় না করার অনুরোধ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা মা গ্রেফতার। ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ বিলের পানির মধ্য থেকে উদ্ধার। ভূমধ্যসাগরে নৌকাডুবি, 59 বাংলাদেশিকে জীবিত উদ্ধার, নিহত 1। মাল্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হস্তান্তর। কম্বোডিয়ার কাছ থেকে যুদ্ধবিরতির ঘোষণা চায় থাইল্যান্ড। সংঘাত অব্যাহত, আরও 5 দেশের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা। এবং মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, পশ্চিমবঙ্গে ক্রীড়া মন্ত্রীর পদত্যাগ, পুলিশের ডিজি কমিশনারকে শোকজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের এয়ারপোর্টে বিদায় দিতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন। কারণ হিসেবে তিনি বলেন, এয়ারপোর্টে গেলে হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে এরা সবাই বাংলাদেশি। এতে করে দেশের সুনাম নষ্ট হবে। এই সময় প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ, 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা। কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা এয়ারপোর্টে যাবেন না, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। ঢাকা 8 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মোসাম্মদ হাসি বেগমকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, গ্রেফতার ফয়সালের বাবা মাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এর আগে ফয়সালের স্ত্রী বান্ধবী শ্যালক হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবির ও তাকে পাচারে সহায়তার অভিযোগে সীমান্ত থেকে 2 জনকে গ্রেফতার করা হয়। হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যা চেষ্টা মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। গেল 12 ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে ওসমান হাদি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। ঢাকা 8 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় মোহাম্মদ ফয়সাল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 1টি খেলনা পিস্তল এবং 41 রাউন্ড এমুনেশন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদী সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর আগে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মোসাম্মদ হাসি বেগমকে গ্রেফতার করে র্যাব। রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা যুবদল নেতা আরিফ শিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে করা 7 দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম
খাদিজা ইয়াসমিনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফাতে আলী এবং তার মেয়ে খাদিজা ইয়াসমিন রাজধানীর মগবাজার ও হাতের ঝিল এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করেন। 2024 সালের 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে তারা যুবদল নেতা আরিফ শিকদারকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেন। এরই ধারাবাহিকতায় তাদের প্রত্যক্ষ প্ররোচনা ও পরিকল্পনায় ভিকটিম আরিফ শিকদারকে হত্যা করা হয় বলে আবেদনে উল্লেখ করা হয়। আবেদনে আরও বলা হয়, নিহত আরিফ শিকদারের মৃত্যুর ঘটনায় খাদিজা ইয়াসমিনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তার 7 দিনের রিমান্ড প্রয়োজন। তবে এদিন মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় আদালত খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি নথিপ্রাপ্তির সাপেক্ষে রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করা হয়। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। মহান বিজয় দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজাকার আল বদর আল শামস প্রতীকীতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে হানাদার হান্ট নামের এই কর্মসূচি পালন করে শাখা ছাত্রদল। জানা যায়, 3টি মাটির হাড়িতে রাজাকার আল বদর আল শামস লিখে সেখানে জুতা নিক্ষেপ করে তারা। যার জুতা হারিতে গিয়ে লাগছে তাকে চকলেট পুরস্কার দেওয়া হয়। আয়োজকরা বলেন, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে 71-এর রাজাকার ও পাকিস্তানি বাহিনীর দোসররা লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করেছে, নির্মমভাবে হত্যা করেছে। লাল সবুজের পতাকার জন্য যারা জীবন দিয়ে যুদ্ধ করেছিলেন সেসব বীর মুক্তিযোদ্ধাদেরকেও পাকিস্তানপন্থী দোসররা নির্মমভাবে হত্যা করেছে। মহান বিজয় দিবসে এসব ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ ও প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভূমধ্যসাগরে মাল্টা উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় 59 জন বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মাল্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌকাটি লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছিল। গেল শুক্রবার সকালে যাত্রাপথে মাল্টার সার্চ অ্যান্ড রেস্কিউ জোনে পৌঁছালে নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং এক পর্যায়ে সেটি ডুবে যায়। খবর পেয়ে মাল্টার কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থাগুলো দ্রুত অভিযান চালিয়ে 59 জন বাংলাদেশি সহ মোট 61 অভিবাসীকে উদ্ধার করে। তাদের মধ্যে 6 জন হাইপোথামিয়ায় ভুগছিলেন। অসুস্থ থাকায় তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী চলতি বছরের গত সপ্তাহ পর্যন্ত মাল্টায় আসা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা মাত্র 185 জন। অথচ এবছর ভূমধ্যসাগরে পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছেন 1,36,000 অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে ইতালিতে পৌঁছেছেন অন্তত 64,000 এবং গ্রিসে পৌঁছেছেন 44,000। চলমান সীমান্ত সংঘাত থামাতে কম্বোডিয়ার কাছ থেকে একতরফা যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়েছে থাইল্যান্ড। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারাতি নালিতা আন্দামো মঙ্গলবার ব্যাংককে এক ব্রিফিংয়ে বলেন, থাই ভূখণ্ডে আগ্রাসন চালানো পক্ষ হিসেবে কম্বোডিয়াকেই প্রথমে যুদ্ধবিরতির ঘোষণা দিতে হবে। ব্রিফিংয়ে মারাতি নালিতা আন্দামো আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় স্থলমাইন পরিষ্কারের উদ্যোগে কম্বোডিয়াকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। তবে এ বিষয়ে কম্বোডিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে সংঘাত শুরুর অভিযোগ তুলে নিজেদের আত্মরক্ষার কথা বলছে এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার দায় অন্য পক্ষের উপর চাপাচ্ছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, যুদ্ধবিরতির জন্য কোনো আন্তর্জাতিক চাপ নেই। তবে ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য শুল্কের হুমকি দিয়ে থাইল্যান্ডকে সংঘাত বন্ধে চাপ দিচ্ছে কিনা এ প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান তিনি। এদিকে কম্বোডিয়ার
পৈপেট শহরের একটি সীমান্ত চেক পয়েন্ট বন্ধ করে দেয়ায় সেখানে আটকে পড়া প্রায় 6,000 থাই নাগরিককে দেশে ফেরানোর চেষ্টা করছে থাইল্যান্ডের কর্তৃপক্ষ। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট সভাপতি হুন সেন বলেন, থাই বাহিনীর নির্বিচার গোলাবর্ষণ থেকে বেসামরিক নাগরিকদের রক্ষার জন্যই ওই চেক পয়েন্ট বন্ধ করা হয়েছে। সিরিয়া সহ আরও 5টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বৃদ্ধি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিনও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আরও 5 দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়িয়েছে এবং আরও 15টি দেশের ওপর নতুন সীমা আরোপ করছে। মঙ্গলবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান এবং সিরিয়ার নাগরিকদের এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের জারি করা কাগজপত্র নিয়ে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করছে। এছাড়া অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া এবং বারমুডা, বেনিন, ডোমিনিকা, গ্যাবন, গাম্বিয়া, আইভরি কোস্ট, মালাউই, মৌরিতানিয়া, নাইজেরিয়া, সেনেগাল, তানজানিয়া, টোঙ্গা, জাম্বিয়া এবং জিম্বাবুয়ের নাগরিকদের আংশিক নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে 2 ন্যাশনাল গার্ড সৈন্যকে গুলি করার ঘটনায় এক আফগান নাগরিককে গ্রেফতারের পর অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই পদক্ষেপ ভ্রমণ এবং অভিবাসনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের মান কঠোর করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। পশ্চিমবঙ্গের সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় পদত্যাগ করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া রাজ্যের পুলিশ প্রধান রাজীব কুমার এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ করা হয়েছে। যুব ভারতীয় ঘটনায় তদন্তের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেই স্বার্থে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন। সূত্র জানিয়েছে, অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, এটি একটি দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা। মুখ্যমন্ত্রী আগেই দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি নজিরবিহীনভাবে 2টি তদন্তের নির্দেশ দিয়েছেন। একটি পুলিশের তদন্ত, অন্যটি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটির তদন্ত। একে একে দামি ক্রিকেটার কিনে আইপিএল নিলামে তোলপাড় ফেলে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরন গ্রিনকে 25 কোটি 20 লাখ এবং মাথিউসা পাথিরানাকে 18 কোটি রুপিতে কেনার পর এবার বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপি দিয়ে কিনে নিল শাহরুখ খানের দল। মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। নিলামে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে বাংলাদেশের কাটার মাস্টারকে জিতে নিল কলকাতা নাইট রাইডার্স। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ দিয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন মুস্তাফিজুর রহমান। প্রথম আসরেই হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেন। এরপরের মৌসুমেও ছিলেন হায়দ্রাবাদে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে বিভিন্ন মৌসুমে খেলেছেন আইপিএলে। গত মৌসুমেও শেষ মুহূর্তে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে দলভুক্ত করেছিল তার ভিত্তিমূল্যে। এবার নিলামে নাম ওঠার পর শুরুতেই মুস্তাফিজের ব্যাপারে আগ্রহ দেখায় দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি। চেন্নাই সুপার কিংসের একজন ডেথ ওভারের পেসার প্রয়োজন। মাথিসা পাথিরানাকে পায়নি, এ কারণে মুস্তাফিজের ব্যাপারে আগ্রহী ছিল তারাও। দিল্লি এবং চেন্নাইয়ের লড়াইয়ে ধীরে ধীরে দাম বাড়তে থাকে মুস্তাফিজের। 2 দলের পাল্টাপাল্টি ব্যাটল আপে 5 কোটি রুপি পর্যন্ত উঠে যায় মুস্তাফিজের দাম। হঠাৎই লড়াইয়ের ময়দানে হাজির হলো কলকাতা নাইট রাইডার্স। শেষমেশ প্যাডেল আপ করে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে কিনে নিল কেকেআর। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। বিদায় দিতে এয়ারপোর্টে ভিড় না করার অনুরোধ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা মা গ্রেফতার। ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ বিলের পানির মধ্য থেকে উদ্ধার।
ভূমধ্যসাগরে নৌকাডুবি ৫৯ বাংলাদেশিকে জীবিত উদ্ধার, নিহত ১, মাল্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হস্তান্তর। কম্বোডিয়ার কাছ থেকে যুদ্ধবিরতির ঘোষণা চায় থাইল্যান্ড, সংঘাত অব্যাহত, আরও ৫ দেশের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা। এবং মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, পশ্চিমবঙ্গে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ, পুলিশের ডিজি কমিশনারকে শোকজ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর ১টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।